আমরা আমাদের লেকচারটা ফেসবুকে শেয়ার করে নিলাম। আমি জানি তোমাদের অনেকের হোমওয়ার্ক গঠিত সমস্যা হতে পারে। তোমরা হোমওয়ার্কের সমস্যাগুলি আমাদেরকে আজকে বললে লাভ নেই। হোমওয়ার্কের সমস্যাগুলো আমাদেরকে আগামী ক্লাসে বলতে হবে। তোমরা অনেক কম আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছ। আমি আসলে আশা হতো আজকে 3-4 জন মাত্র আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছ। রিফাত হোমওয়ার্ক দিয়েছ, মুবাশশিরা হোমওয়ার্ক দিয়েছ, ওরিয়া হোমওয়ার্ক দিয়েছ, নাজনীন হোমওয়ার্ক দিয়েছ, উম্মে হোমওয়ার্ক দিয়েছ, নিথিলা, ফাইহাম, তারপরে হচ্ছে ইসরাত, মুবাশশিরা, তাসনিন, ওরিয়া, খেয়া, রিফাত, যাদের নাম বললাম তারা হোমওয়ার্ক দিয়েছ। আহমেদ আরাফ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হোমওয়ার্ক কেন দেয় নাই আমাকে বলতে পারো? স্যার লাস্ট ক্লাসে ছিলাম না। আরাফ, তুমি হোমওয়ার্ক কেন জমা দাওনি আমাকে বলতে? স্যার লাস্ট ক্লাসে ছিলাম না। লেকচারটা করে নাও নাই কেন? লেকচারটা করে নেওয়া উচিত ছিল না? জি স্যার। সে তো খারাপ কথা। নেক্সট দিন আচ্ছা থেকে স্যার, লাস্ট এক্সামের অ্যান্সার শিটটা কি দেওয়া হয়েছে? না, এক্সামের অ্যান্সার শিট দিয়ে নেই, দিব খাতা যেদিন ওকে দিব। স্যার। ওকে স্যার। মঞ্জুর আলম, হোমওয়ার্ক জমা দাও নাই কেন? মঞ্জুর আলম, মঞ্জুর কি আমাকে শুনতে পাচ্ছ? সিদরাতুল মুনতাহা, তুমি কি হোমওয়ার্ক জমা দিয়েছ? সিদরাতুল মুনতাহা, তুমি কি হোমওয়ার্ক জমা দিয়েছ? জি স্যার, আমি খেয়া। ও আচ্ছা আচ্ছা, গুড। তাহসিন, তাহসিন তো মনে হয় হোমওয়ার্ক জমা দাও। স্যার দিছি স্যার, একেবারে লাস্টে দেখেন দিছি আমি স্যার, আপনার লিঙ্কের আগে। ইকরা, ইকরা কি হোমওয়ার্ক জমা দিয়েছ? ইকরা কি হোমওয়ার্ক জমা দিয়েছ? আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা আমরা ঠিক করে নিচ্ছি। যারা ফেসবুকে ক্লাস করছো তারা কি হোমওয়ার্ক জমা দিছো আমাকে জানাও তো। তোমাদের করতে দিব না, আমি ফেসবুকের স্ট্রিম বন্ধ করে দিব। ফেসবুকে যারা যুক্ত আছো তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি কিন্তু আমাদের স্ট্রিম বন্ধ করে দিব। আমাকে জানাতে হবে হোমওয়ার্ক জমা দিছো না দাও নাই। আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা ঠিক করে দিছি, তোমরা অ্যাটেন্ডেন্স দিতে পারবে এখন চাইলে। আমরা অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা ঠিক করে দিয়েছি, তোমরা চাইলে এখন অ্যাটেন্ডেন্স দিতে পারবে। আমরা জুমেও অ্যাটেন্ডেন্সটা শেয়ার করে নিলাম। তোমরা চাইলে জুম থেকেও অ্যাটেন্ডেন্স দিতে পারবে। আমরা লব্ধি নিয়ে কথা বলতে চাই। অনেকেই যুক্ত আছো আমাদের সাথে। অর্পা, ইসরাত, তাসনিম, অর্পা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইসরাত, তাসনিম, অর্পা, তুমি কি আমাকে পাচ্ছ? জি স্যার। তুমি কি আমাকে বলতে পারো লব্ধি বলতে কি বুঝো?
স্যার কতগুলো রাশির যোগফল? কতগুলো কি রাশি, স্কেলার না ভেক্টর? স্যার ভেক্টর। বলতে পারি কতগুলি ভেক্টর রাশির যোগফলকে যোগফলকে লব্ধি বলে। জি স্যার। থ্যাংক ইউ তোমাকে। তাহলে ওর উত্তরটা ঠিক। আমাকে বলছিল যে স্যার কতগুলো রাশির ভেক্টর রাশির যোগফলকে লব্ধি বলে। ঠিক আছে, আমি যদি একটা উদাহরণ দিই তোমরা খুব মজা পাবা। যেমন মনে করো তোমার মাথার উপর বা ফ্যান ঘুরতেছে, খেয়াল করছো তোমরা? ফ্যানটা ঘুরতেছে, ফ্যান কিন্তু আইসা তোমার মাথার কাছে বাতাস দিয়ে যাইতেছে না, ফ্যান তোমার মাথার অনেক উপরে ঘুরতেছে এবং বাতাসও প্রবাহিত হইতেছে। এই ফ্যান এবং বাতাস দুইটা মিলা কিন্তু বাতাসটা নিচের দিকে নামতেছে। তুমি খেয়াল করছো নাকি জানি না। যদি শুধু বাতাস প্রবাহিত হইতো উপর দিয়ে চলে যেত, শুধু যদি ফ্যান ঘুরতো তাই তার শরীরে বাতাস আসতো না। কিন্তু বাতাসটা ঘুরার কারণে, সরি ফ্যানটা ঘুরার কারণে বাতাসটা কি করছে বলতো আমাদের শরীরে এসে লাগতেছে। বাতাস, ফ্যানটা ঘুরার কারণে বাতাসটা আমাদের শরীরে এসে লাগতেছে। তাহলে এই সবগুলি মিলায়া নাম দিছি কি বলতো, লব্ধি। তার মানে আমরা বলতে পারি একাধিক রাশি যদি কি করে বলতো একটা বিন্দুতে মিলিত হতে পারে, একাধিক রাশি যদি একটা বিন্দুতে মিলিত হতে পারে এবং সেগুলি যদি আমি যোগ করতে পারি, যোগ করলে তাদের যোগ ফলের নাম হয়ে যাবে লব্ধি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি লব্ধির ক্ষেত্রে কয়েকটা শর্ত তোমার মানতে হবে। লব্ধির শর্ত হচ্ছে 3টা। তুমি যে লব্ধি তৈরি করবা, সেই লব্ধি তৈরি করতে হলে 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার, তুমি যাদেরকে যোগ করবা, একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবা। আমার সাথে যদি আমি কাউকে চাই, মিথিলা, আমাকে শুনতে পাচ্ছ? মিথিলা, আমাকে শুনতে ইয়েস পাচ্ছ? স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। তুমি কি আমাকে বলতে পারো, দিলাম আর $2 দিলাম, টোটাল কয় টাকা দিছি? স্যার প্রথম অংশটা শুনতে পাইনি, আবার বলবেন? তোমাকে আমি 10 টাকা দিছি আর $2 দিছি, কত দিলাম? জি স্যার। তোমাকে আমি 10 টাকা দিছি এবং $2 দিছি, তোমার কাছে টোটাল কত আছে? স্যার আগে হচ্ছে তো কনভার্ট করে নিতে হবে, ডলারটাকে টাকায় কনভার্ট করে দেন আমি যোগ করে বলতে পারবো। তাহলে এই দুইটা কি যোগ করা যাবে? না স্যার, যোগ করা যাবে না। ডলার 10 টাকা এবং 2 মিলে কি $12 বলতে পারবো? নো স্যার। 12 না, কারণ কি? কারণ হচ্ছিল এদের জাত ভিন্ন। তার মানে জি। লব্ধি তৈরি করতে হলে প্রথম যে কন্ডিশনটা মানতে হবে সেটা হচ্ছে তোমাদের দুইটা ভেক্টর বা যতগুলি ভেক্টরই তুমি যোগ করতেছো তাহলে ভেক্টর গুলি সমজাতীয় হতে হবে। তাহলে ভেক্টর গুলো সমজাতীয় হতে হবে, মানে একই জাতের হইতে হবে, মানে ইউনিটটা বা এককটা একই রকম থাকতে হবে। যেমন মনে করলা আমি যদি তোমাকে বলি তোমার ছোটকাল বি ক্লাস এটি, এখানে বেগের সাথে যোগদার বিষয় খেয়াল করে দেখো, ত্বরণকে আমি করছি সময় দিয়ে করলে সেটাই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সেকেন্ড করলে 2 নাম্বার, যেই ভেক্টর যোগ করবা সেগুলি আকাশ থেকে ভেসে স্যার কোথায় গেল? দুঃখিত বাচ্চারা, আমরা আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে ইন্টারনেট একটু প্রবলেম করছে। সবার
আচ্ছা বাচ্চারা, আমরা যে কথা বলছিলাম তোমাদের সাথে, আন্তরিকভাবে দুঃখিত, আসলে ইন্টারনেট ব্যাপক সমস্যা করতেছে। তোমরা জানো যে ঢাকার মধ্যে কেবল কাটতে শুরু করছে, আমাদের আশপাশে সব কেবল কেটে ফেলছে, সেজন্য আমাদের এখানে নেট ভালো সমস্যা করতেছে। আচ্ছা যাই হোক, আমরা একটু আমাদের কথার মধ্যে আসি। যে মনে করলা উপর থেকে বৃষ্টি পড়তে, বৃষ্টির ফোঁটা, আর এইদিকে বাতাস বইতেছে, তাহলে বাতাসের লব্ধি বরাবর কি পড়তেছে বলতো? বৃষ্টি পড়তেছে। তুমি দেখবা যখন বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু ডিরেক্ট নিচে পড়ে না, একটু বাঁকা হয়ে পড়ে, কারণ হচ্ছে বাতাসের জন্য বৃষ্টিটা বাঁকা হয়ে যেতেছে। এখন মনে করলা বাংলাদেশে বৃষ্টি হইতেছে, চায়নায় বাতাস বইতেছে। বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, চায়নায় বাতাস বইতেছে, তাহলে চায়নায় গিয়ে কি দেখবা? চায়নায় গিয়ে দেখবা কি, বা বাংলাদেশে এসে কি দেখবা বৃষ্টি বাঁকা হয়ে পড়তেছে? এটা কিন্তু সম্ভব না, কারণ যেইখানে বৃষ্টি হবে সেই জায়গায় যদি বাতাস বয়, তাইলেই কেবলমাত্র কি হইতে পারে বলতো? লব্ধি সৃষ্টি হইতে পারে। বাংলাদেশে বৃষ্টি হইতেছে, চায়না গিয়ে বাতাস বইতেছে, তাইলে কিন্তু লব্ধি হবে না। তার মানে কি হইতে হবে বলতো? ভেক্টর গুলো একই বিন্দুতে কাজ করতে হবে। তিন নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা, সেটা হচ্ছে, মনে করলা বৃষ্টি পড়তেছে বাংলাদেশে, আবার বাংলাদেশেই বাতাস বইতেছে, কিন্তু বাংলাদেশে বৃষ্টি হয়েছে সকালে, বাতাস বইতেছে বিকালে, তাহলে কি আর লব্ধি পাওয়া যাবে? লব্ধি পাওয়া যাবে না। তাহলে লব্ধি হইতে হবে কি বলতো? যে ভেক্টর গুলি তুমি যোগ করো, সেই ভেক্টর গুলি একই সময়ে কাজ করতে হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা, ভেক্টর গুলো একই সময়ে কাজ করতে হবে। একই সময়ে কাজ করতে হবে। এই তিনটা শর্ত যদি মানে, তাহলে দুইটা ভেক্টরকে তুমি, বা তিনটা ভেক্টর বা 10টা ভেক্টর, যতগুলি ভেক্টর থাকুক তাদেরকে তুমি যোগ করতে পারবা। আর এই ভেক্টরকে তুমি যখন যোগ করবা, মনে করলা এ আর বি কে তুমি যোগ করলা, যোগ করলে লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর আর ভেক্টর পাইলা তুমি। এ আর বি কে যোগ করার পরে তুমি যে আর ভেক্টরটা পাইলা, সেই আর ভেক্টরটা হচ্ছিল কার কার লব্ধি বলতো? এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। এবং মজার ভেক্টরটা সবসময় কি বলতো? এ এবং বি এর সমতলেই থাকবে। এ ভেক্টর এবং বি ভেক্টরের কি থাকবে বলতো? সমতলে থাকবে। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, এটা যদি এ ভেক্টর হয়ে থাকে, এটা যদি বি ভেক্টর হয়ে থাকে, তাহলে এই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে, সেই লব্ধিটা এই বরাবর কাজ করে। দেখো বুঝছো নাকি? যদি আমাদের কথা বুঝে থাকো তাহলে ওকে স্যার লিখে কমেন্ট করো। যারা ফেসবুকে যুক্ত আছো, ফেসবুকে কমেন্ট করলেও হবে আমাদেরকে। যারা ফেসবুকে যুক্ত আছো, ফেসবুকে কমেন্ট করবে। ঠিক আছে, এখন লব্ধি নির্ণয়ের কিছু উপায় আছে। লব্ধি নির্ণয়ের উপায় আছে 5টা। একাধিক ভেক্টর যে লব্ধি নির্ণয় করবা, সেই লব্ধি নির্ণয়ের উপায় হচ্ছে কয়টা বলতো? 5টা। 5টা উপায়ের মধ্যে 1 নাম্বার যে উপায়টা, সেটা হচ্ছে সাধারণ বিধি বা সাধারণ সূত্র, যেটাই বলো না কেন। সাধারণ সূত্রটা তোমরা অলরেডি এতদিন শিখে আসছো। সাধারণ সূত্রটা তোমরা অলরেডি এতদিন অনেক জায়গায় শিখে আসছো বা নিজেরাও শিখে আসছো। সেই বিধিটা হচ্ছে কি? সেই বিধিটা হচ্ছে যে যদি এরকম হয়, অনেকগুলি ভেক্টর একসাথে যুক্ত করতে হয়, ঠিক আছে, এবং একটা বিন্দু থেকে, মনে করলা যে এ বিন্দু থেকে একটা ভেক্টর রওনা দিছে, এ বিন্দু থেকে ভেক্টর রওনা দিছে, গতিশীল হইতেছিল, ঘুরা ফিরা মনে করলা যে এই বি বিন্দুতে ফেরত আসছে। তাহলে এ বিন্দু থেকে দৌড়াদৌড়ি করে
কোথায় ফেরত ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাই হচ্ছে লব্ধি। তাহলে লব্ধিটা হচ্ছে কি বলতো, এবি। তাহলে সাধারণ বিন্দুর কনসেপ্টটা হচ্ছে কি, সাধারণ বিন্দুর কনসেপ্টটা হচ্ছে একাধিক ভেক্টর যদি কোনো একটা বিন্দু থেকে সৃষ্টি হয় এবং ভেক্টরগুলি যদি কাজ করতে থাকে, করার পরে আদি বিন্দু এবং শেষ দূরত্ব লম্ব দূরত্বকে লব্ধি বলে। যেমন মনে করলে আমার কাছে একটা 7 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আছে। সেই বৃত্তাকার পথে একটা লোক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরা এ বিন্দু থেকে ঘুরা পুরা বৃত্ত পথ ঘুরে আবার এ বিন্দুতে ফেরত আসছে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট যেটা, ফাইনাল পয়েন্টও কি বলতো সেইটা। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে দূরত্ব নাই, সেই ক্ষেত্রে তার লব্ধিটা কত হয়ে যাবে বলতো, 0। তাহলে এই নিয়মটার নামই হচ্ছে সাধারণ নিয়ম। লব্ধি নির্ণয়ের 5টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা কি, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটার নামই হচ্ছে কি বলতো, লব্ধি। একই রকম ভাবে যদি 2 নাম্বার চিন্তা করি, 2 নাম্বারটার নাম হচ্ছে ত্রিভুজ বিধি। তোমরা ছোটকাল থেকে ত্রিভুজ বিধি শিখে আসছো 9, 10-এ। হায়ার ম্যাথমেটিক্স যারা পড়ছো তারা বিশেষ করে, আর যারা পড়ো নাই তাদেরকে আমি একটু মনে করাই দিই। বেসিক ফরমেশন হচ্ছে ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধিটা হচ্ছে একটা বেসিক সূত্র। এই সূত্র থেকে অনেক সূত্র আমরা নিয়ে আসবো। ত্রিভুজ বিধির পরে যত সূত্র আছে সব সূত্রই ত্রিভুজ বিধি থেকে প্রতিপাদন করা যায়। আমরা দেখাবো তোমাদেরকে। এই ত্রিভুজ মনে করলে আমার কাছে একটা এবিসি ত্রিভুজ আছে। এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা তোমার ইচ্ছা মতো, মনে করলে এবি বাহু হইতে পারে, বিসি বাহু হইতে পারে, যে কোনো দুইটা নিতে হবে। 3টা বাহু তো, যে কোনো দুইটা বাহু নিবা, এবি অথবা বিসি অথবা এসি অথবা সিবি, যে কোনো দুইটা বাহু নিবা। দুইটা ভেক্টরকে নির্দেশ করবা। যেমন এবি এই দিকে একটা ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টর কি অ্যান্টি ক্লকওয়াইজ নির্দেশ করতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে ত্রিভুজের দুইটা বাহু দিয়া একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করার পরে অপর যে বাহুটা বাকি থাকবে, যেই বাহুটারে আমি কোনো কাজে লাগাই নাই, সেই বাহুটা দিয়া বিপরীত ক্রমে, দেখো এই দুইটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু ধরি বলতো, একই ক্রমে দুইটা ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করি, ওই ত্রিভুজের যে বাকি বাহুটা আছে, অবশিষ্ট বাহুটা আছে, সেই বাহুটা দিয়ে বিপরীত ক্রমে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করা যায়। তার মানে আমরা বলতে পারি, চিত্র দেখা এ বি আর বিসি ভেক্টরকে আমরা যোগ করলে অবশ্যই কি ভেক্টর পাবো বলতো, এসি ভেক্টর। এ বি আর বিসি অ্যান্টি ক্লকওয়াইজ আর এসি হচ্ছে কি বলতো, ক্লকওয়াইজ। তাহলে এবি বরাবর একটা ভেক্টর যদি পি চিন্তা করি, বিসি বরাবর একটা ভেক্টর যদি কিউ চিন্তা করি, তাহলে এদের লব্ধি রেজাল্টেন্ট আর দিয়ে, তাহলে কি বলতো, পি ভেক্টর আর কিউ ভেক্টর যোগ করলে ইকুয়াল টু আর ভেক্টর আমরা পাবো। এটা যে কোনো পৃথিবীর যে কোনো ত্রিভুজ দিয়ে আমরা কি করতে পারবো বলতো, এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবো। যেমন মনে করলে আমার কাছে যদি ত্রিভুজটা সমবাহু, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজই হোক না কেন, মনে করলে এরকম একটা ত্রিভুজই আছে, তাহলে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দিয়া, এই ত্রিভুজটা মনে করলা ডিই এফ ত্রিভুজ আছে, যে কোনো দুইটা বাহু ডিই এবং এফ ই, এই দুইটা কি ক্লকওয়াইজ দুইটা ভেক্টরকে নির্দেশ করতেছে। তাহলে বাকি রইলো কি বলতো, ডিই বাহু। তাহলে এই বাহুটা দিয়ে কি করবে, এই দিকে আর ঘুরবে না, উল্টা দিকে এই বরাবর তাদের লব্ধি নির্দেশ করবে। তার মানে চিত্র থেকে আমরা লিখতে পারি ডি এফ এর সাথে এফ ই যোগ করলে আমরা কি পাবো বলতো, ডিই পাবো। দেখো বুঝছো নাকি? দেখো বুঝছো নাকি? এই গঠিত কার কি সমস্যা আছে আমাকে জানিয়ে দাও। যদি বুঝে থাকো জি স্যার লিখে, বুঝেছি স্যার লিখে কমেন্ট করতে বলো। আর যারা বুঝো নাই মাইক্রোফোন অন করে আমার জিজ্ঞেস করো। যারা ফেসবুকে যুক্ত আছো, স্যার করো। জি স্যার বলো।
আমার নেটে একটু মানে প্রথমে সমস্যা ছিল, তো প্রবলেম ছিল, এই জন্য আমি ফার্স্ট যে ওই বৃষ্টি এগুলো বুঝলেন যে ওটা একটু মিস করে ফেলছি। একটু রিপিট করবেন? আমাদের ফেসবুকে ভিডিওটা থাকবে, পরে দেখে নিও। তানজিলা, ফেসবুকে ভিডিওটা থাকবে, পরে দেখে নিও। ঠিক আছে স্যার। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে সাধারণ বিধি, 2 নাম্বার ছিল ত্রিভুজ বিধি, আরেকটা ছিল বহুভুজ বিধি। আরেকটা হচ্ছে বহুভুজ বিধি। 3 নাম্বারটা হচ্ছে বহুভুজ বিধি। বহুভুজ বিধিটাও অনেকটা ত্রিভুজ বিধির মতোই, কিন্তু বুঝতেই পারতেছো বহুভুজের মধ্যে বাহু তো আর একটা থাকবে না, অনেকগুলি বাহু থাকবে। মনে করলে একটা বোতল আঁকলাম, চিনছনি বেনজিন চক্র। বেনজিন চক্র তোমাদের সেকেন্ড পেপারে অনেক জায়গায় লাগবে, সেজন্য এটার আমরা নাম দিছি বোতল। মানে এই বোতল রে সব জায়গায় পাইবা। ঠিক আছে, মনে করলে আমার কাছে এ বি সি ডি ই এফ একটা বোতল আছে। এটা যে বহুভুজ, এটা মনে হয় না তোমার বুঝাই দিতে হবে। তাহলে যে কোনো একটা বহুভুজ নিবা, বহুভুজ নেওয়ার পরে সেই বহুভুজের যে কোনো একটা বাহু বাদ দিয়ে রাখবা, যে কোনো একটা বাহু। মনে করলে আমি এখানে এ এফ বাহুটারে বাদ দিয়ে রাখছি, তাহলে কোন বহুভুজের যে কোনো একটা বাহু বাদ দিয়া বাকি সবগুলি বাহু দিয়ে একই ক্রমে অনেকগুলি ভেক্টর নির্দেশ করবা। তাহলে আমি যদি এ এফ বাহুটারে বাদ দিই, তাহলে বাহু রয়েছে কি এ বি বি সি সি ডি ডি ই এফ। তাহলে এই সবগুলি বাহু দিয়ে আমি কি করবো বলতো, একই ক্রমে, এই সবগুলি বাহু দিয়ে একই ক্রমে অনেকগুলি ভেক্টর নির্দেশ করব। তাহলে ক্লকওয়াইজ যদি চিন্তা করি, ক্লকওয়াইজ মানে এইদিকে। ঠিক আছে, তাহলে এ বি বি সি সি ডি ডি ই এফ এই 5টা ভেক্টরকে নির্দেশ করলাম। তাহলে আমরা বলছিলাম, আগেই বলছিলাম একটা বাহু বাদ দিয়ে রাখবো। তাহলে কোন একটা বহুভুজের সবগুলি বাহু দিয়া, মানে একটা বাহু বাদ দিয়া সবগুলি বাহু দিয়া যদি একই ক্রমে অনেকগুলি ভেক্টরকে আমরা নির্দেশ করি, তাহলে যেই বাহুটা বাদ রয়েছে সেই বাহুটা দিয়ে বিপরীত ক্রমে, তাহলে এগুলো সবগুলি কি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এই বাহুটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে বিপরীত দিকে লব্ধির মান নির্দেশ করবে। তার মানে কনসেপ্ট হচ্ছে এরকম, এ বি বি সি সি ডি ডি ই এফ ইকুয়াল টু হচ্ছে কত বলতো, এফ। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা যে কোনো বহুভুজের জন্য অ্যাপ্লিকেবল। এইটা যে কোনো বহুভুজের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে পৃথিবীতে যত বহুভুজ আছে সব বহুভুজের মধ্যে একটা বাহু বাদ দিয়া বাকি সবগুলি বাহু বাদ দিয়া যদি আমরা কি করি বলতো, অনেকগুলি ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করতে পারি, তাহলে যেই বাহুটাকে বাদ দিলাম সেই বাহুটা দিয়ে বিপরীত ক্রমে বাকি সবগুলি একই ক্রমে নির্দেশ করতে হবে, আর যেটা বাদ দিলাম সেটা দিয়ে বিপরীত ক্রমে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এবং আরো একটা মজার বিষয় খেয়াল করে রাখো, সেটা হচ্ছে কি এই বহুভুজ বিধিটাও ত্রিভুজ বিধি থেকেই পাইছি আমরা। এই বহুভুজ বিধিটা ত্রিভুজ বিধি থেকেই পাইছি। কেমনে পাইছি এটা তোমরা আমারে ব্যাখ্যা করবা, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, আগামী ক্লাসে তোমরা আমাকে এটা ব্যাখ্যা করে জানাইবা যে এই বহুভুজ বিধিটা আমরা কিভাবে ত্রিভুজ বিধি থেকে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এই বহুভুজ বিধিটারে আমরা কিভাবে ত্রিভুজ বিধি থেকে পাইতে পারি। আমার এটা দেখায় দিবা, এটা আমরা তোমরা যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে আগামী লেকচারে মনে করবা, আমি বলে দিব। আমরা বলছিলাম 5 উপায় আমরা লব্ধি নির্ণয় করতে পারি, অলরেডি আমরা 3টা শিখে গেছি, আর বাকি 2টা হচ্ছে, একটার নাম হচ্ছে সামান্তরিক বিধি, যেটা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা সব অঙ্ক নিয়ে আসবো। এবং 5 নাম্বারটা হচ্ছে উপাংশ বিধি। বিধি লিখছি, নিয়ম বলতে পারো, সূত্র বলতে পারো, কোনো সমস্যা নাই। আমার ভেক্টরের ক্ষেত্রে বিধি, নিয়ম, সূত্র সব একই কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোট 5 উপায়। এই 5 উপায়ের মধ্যে 3 উপায় অলরেডি শিখে গেছি, সামান্তরিকটা শিখবো, আর উপাংশটা আরো এক লেকচার পরে গিয়ে শিখবো। উপাংশটা নিয়ে আরেকটু কথা বলবো, উপাংশের কনসেপ্ট শিখায় পরে আমরা উপাংশের বিধিটা শিখাবো। আশা করি বুঝতে পারতেছো। তাহলে আমরা একটু সামান্তরিক বিধির কাছে যাই, আমরা একটু সামান্তরিক বিধির কাছে যাই।
ইংলিশে বলতেছি আমরা প্যারালেলোগ্রাম থিওরাম, সামান্তরিক বিধি। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা সামান্তরিক চিনো। তোমাদের মধ্যে এমন কোন পাপী আছে যে সামান্তরিক চিনে না? এমন কোন পাপী আছে যে সামান্তরিক চিনে না? দুর্জয়, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। দুর্জয়, ফোন দিছিলা কেন? ফোন দিছিলা নি হ্যালো। ক্লাসের আগে? হ্যাঁ, ফোন দিছিলা ক্লাসের আগে দুর্জয়? হ্যাঁ স্যার দিছিলাম, মানে মানে লেট হইতেছিল তো, ভাবছি হয়তো মিস করছি। আচ্ছা শোন, আমার কথা শোন। তুই কি আমার বলতে পারবি যে সামান্তরিক কাকে বলে? স্যার দুটি সন্নিহিত বাহু। বুঝি না আমি, বলে না বলে না। আচ্ছা যাই হোক, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি ধরে নিলাম তুমি পারছো। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো বাহুই কোনো কোণই সমকোণ না। একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের দুইটা বাহু কি বলতো বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই কি বলতো সমকোণ না, সেই সামান্তরিকটার নাম দিছি আমরা কি বলো, সেই চতুর্ভুজটার নাম দিছি আমরা সামান্তরিক। তাহলে এইটা মনে করলে আমার কাছে একটা সামান্তরিক ও এ সি বি, এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের ফর্মুলাটা কি? খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবা। সামান্তরিকের ফর্মুলাটা কি? সামান্তরিকের ফর্মুলা হচ্ছে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, এইখানে এতদিনে সন্নিহিত কনসেপ্টটা আসলো। সন্নিহিত মানে হচ্ছে যাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে। কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা, যাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে সন্নিহিত বাহু দ্বারা যদি আমরা কি করি, কোন কণার উপর একই সময়ে ক্রিয়াশীল একই জাতীয় দুইটা ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করতে পারি। অনেকগুলি কথা বলছি, কোনো সমস্যা নাই। আমার লেকচার বুকের মধ্যে সামান্তরিক সূত্র লেখা আছে, যে কোনো বইয়ের মধ্যে, বাংলাদেশের যে কোনো বইয়ের মধ্যে তুমি নিবা সামান্তরিক বিধিটা লেখা আছে। সেজন্য বিধিটা লেখে আমরা সময় নষ্ট করতে চাইতেছি না। আমি বলতেছি আমার কোনো টার্ম যদি তোমার বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে প্রশ্ন করবে, আমি টার্মটা বুঝিয়ে দিব। আশা করি সমস্যা হবে না। কোন সামান্তরিকের একটা দুইটা সন্নিহিত বাহু দ্বারা, কয়টা সন্নিহিত? দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই কণার উপর একই জাতীয় দুটি ভেক্টরকে যদি আমরা কি করতে পারি বলতো, মানে এবং দিকে সূচিত করতে পারি। মানে কত মানের সেটাও সূচিত করতে পারবো, কত দিকের বা কোন দিকে কাজ করতেছে সেই দিকও যদি সূচিত করতে পারি, তবে ওই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী জায়গায় যে কর্ণটা ছিল সেই কর্ণটা তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। যদিও বুঝতে কষ্ট হইতেছে, আমি চিত্র দেখে বুঝাই দিলে অনেক সহজ হবে। আমার কাছে ও এ সি বি একটা সামান্তরিক আছে। এখানে যদি আমরা সেই কাঙ্ক্ষিত বিন্দুটারে ও কল্পনা করি, তাহলে ও বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু কোনটা, একটা ও বি আর একটা কত ও এ। তাহলে আমরা বলছিলাম সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে যদি একই সময়ে একই কণার উপর ক্রিয়াশীল দুইটা সমজাতীয় ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করতে পারি, তাহলে আমি ধরে নিলাম ও বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করতেছে, ও এ বরাবর একটা পি ভেক্টর কাজ করতেছে, ও বি বরাবর একটা কিউ ভেক্টর কাজ করতেছে, এবং আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুইটা ভেক্টরের লব্ধি কত হবে। তাহলে আমরা জানি ওই বিন্দুগামী একটা কর্ণ পসিবল। তাহলে আমি যদি ওই বিন্দুতে একটা কর্ণ চিন্তা করি, তাহলে এইটাই হচ্ছে আমার সেই কর্ণটা। তাহলে বিজ্ঞানী যে সামান্তরিক সূত্র আবিষ্কার করা হয়েছে সেই সামান্তরিক সূত্রের অনুযায়ী সে বলতেছে যে এই যে কর্ণটা, সেই কর্ণটা দিয়ে এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে এটা যদি আর চিন্তা করি, তাহলে আমরা বলতে পারবো আর ইকুয়াল টু কত বলতো, পি প্লাস কিউ। অথবা আমরা এইভাবে লিখতে পারবো ও সি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস কি বলতো, ও বি ভেক্টর। তাহলে আবারও বলি, আমরা কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই কণার উপর দুইটা ভেক্টরকে যদি মানে এবং দিকে সূচিত করতে পারি, অবশ্যই সমজাতীয় হইতে হবে। তবে ওই বিন্দুগামী যে কর্ণটা আছে সেই কর্ণ দিয়ে কি করবে, ওই দুইটা ভেক্টরের মান লব্ধির মান এবং দিক সূচিত করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। সূত্র নিয়ে কারো কনফিউশন আছে নাকি বলো আমাকে? সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি বলো আমাকে? যদি বুঝে থাকো ওকে স্যার লিখে কমেন্ট করো, আর যদি না বুঝো মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করো।
ফেসবুকে এসান কমেন্ট করতেছে, ভালোই, গুড। রোমাও লিখতেছে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে সামান্তরিক বিধিটা আমরা পাইলাম, সামান্তরিক বিধি থেকে কনসেপ্টও বুঝলাম। এখন আমি জানতে চাইতেছি সামান্তরিক বিধি থেকে লব্ধির মান বাইর করব। লব্ধি মানে একটা ভেক্টর, তাহলে লব্ধির কিন্তু শুধু মান থাকবে না, লব্ধির মানও থাকবে, দিকও থাকবে। তাহলে আমরা সামান্তরিক বিধি দিয়ে লব্ধির মান বের করতে চাই, লব্ধির মান বের করতে চাই। ঠিক আছে, লব্ধির মান বলতে ও থেকে সি পর্যন্ত বা ও সি পর্যন্ত দূরত্ব বাইর করলেই হবে। আরো সুন্দর করে বলতে পারি লব্ধির মান মানে আর লাগবে আমার। তাহলে নোট স্যার তোমাকে শিখিয়েছিল, মনে আছে নাকি আমি জানি না, যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, যদি মনে না থাকে মনে করায় নাও। নোট স্যার তোমাকে শিখিয়েছিল কখনো যদি কোনো ভেক্টরের মান চায়, যেমনি হোক ছলে বলে কৌশলে সেই ভেক্টরটাকে বর্গ করে দিতে হবে, এবং বর্গ করলে কি জন্য দিক উঠা যায় সেটারও ব্যাখ্যা নোট স্যার দিয়ে দিছে তোমাদেরকে অলরেডি। যারা জানো না তারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো, তাইলে বুঝবা যে কি জন্য লব্ধিকে বর্গ করলে বা কোনো ভেক্টরকে বর্গ করলে তার দিক উঠা যায়। তাহলে যাই হোক, আমার যেহেতু লব্ধির মান বাই করতে বলছে ও থেকে সি বা ও সি বাই করতে বলছে, তাহলে আমি যেমনি হোক ও সি রে বর্গ করব। নরমালি সামান্তরিকের ক্ষেত্রে বর্গ করার কোনো উপায় নাই, বা সূত্রগুলো যা আছে সেগুলি অনেক কমপ্লেক্স সূত্র, সেই সূত্রগুলি দিয়ে আমরা বর্গ করে আমরা কেরামতি করতে পারবো না। সেজন্য আমার কি করতে হবে, এই সামান্তরিককে বুদ্ধি করে একটা কিসে নিয়ে আসতে হবে বলতো, একটা ত্রিভুজে নিয়ে আসতে হবে। আর সেটা কেমন ত্রিভুজ করতে হবে, অবশ্যই সমকোণী ত্রিভুজ করতে হবে। আর যদি কোনোভাবে আমি সামান্তরিকটা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে পরিচিত করায় দিতে পারি, তাহলে সেটা কি করতে হবে বলতো, তাইলে আমার পিথাগোরাস অ্যাপ্লাই হয়ে যাবে। আর পিথাগোরাস অ্যাপ মানেই হচ্ছে কি বলতো, যে কোনো বাহুর উপর বর্গ হয়ে যাবে। আর বর্গ হয়ে গেলেই কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়ে গেল। তাহলে আমার কি পেয়ে গেলাম বলতো, দুইটা ভেক্টরের যে কোনো ভেক্টরের মান বা ওসির মান বাইর করে ফেলতে পারবো। তাহলে আমার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ওসি কে বর্গ করা। আর ওসি কে বর্গ করতে হইলে আমার সামান্তরিক দিয়ে কাজ হবে না, ত্রিভুজ লাগবে। আর ত্রিভুজ হইলেও হবে না, সমকোণী ত্রিভুজ লাগবে। আর সেই সমকোণী ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করব। কথা কি ক্লিয়ার? তাহলে আমার যেহেতু আমার কাছে এটা একটা সামান্তরিক, সামান্তরিক থেকে আমরা কি করবো বলতো, ত্রিভুজ বানাইতে চাই। তাহলে আমার কাছে বুদ্ধিটা কি, সামান্তরিকের খালি অংশ বিশেষ নিব, পুরা সামান্তরিক নেওয়া যাবে না। তাহলে আমি কি করলাম, ত্রিভুজ ও সি এ নিলাম। তাহলে এই যে ত্রিভুজটা নিলাম, তাহলে এই ত্রিভুজ হয়ে গেল, তাহলে আমার বুদ্ধি হয়ে গেল। তাহলে প্রথম চিত্রে মিললো যে ত্রিভুজ বানাইছি। এখন আমরা বলছিলাম আবার যে ত্রিভুজ বানাইলেই হবে না, অবশ্যই কেমন ত্রিভুজ লাগবে, সমকোণী ত্রিভুজ লাগবে। কিন্তু এখানে তো কোনো বাহুই সমকোণ না, সেহেতু আমি একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি করছি, সি থেকে ভূমির বর্ধিতাংশের উপর লম্ব টাইনা দিছি, সিডি। সি থেকে ভূমির বর্ধিতাংশের উপর সিডি লম্ব টাইনা দিছি। তাহলে আমার কাছে ওসি এ ত্রিভুজটা না নিয়া আমি যদি ওসিডি ত্রিভুজ নিতে পারি, তাইলেই কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়ে গেল। তাহলে ওসিডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে বর্গ করা কোনো বিষয় না আমার, কিন্তু কনসেপ্ট আলাদা খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে, এখানে সিডি আর এডি নতুন দুইটা বাহু পেয়ে গেছি, তাদের কিন্তু সম্পর্কে আমি কিছু জানি না। তাহলে আমার কি করতে হবে, আগে এডি এবং সিডির মানটা বাইর করে তারপরে বর্গ করলে আমি আসলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতে সক্ষম হব। কিন্তু যদি এর আগেই বর্গ করে লই, তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। তাহলে এখন আমি কি করব, সিডি এবং এডির মান বাই করব। তাহলে সিডি এডির মান বাই করতে হইলে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। কি জানতে হবে, আমার কাছে যে পি ভেক্টরটা দেওয়া ছিল আর কিউ ভেক্টরটা দেওয়া ছিল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। গভীর মনোযোগ দাও। আমার কাছে যে পি ভেক্টরটা দেওয়া ছিল, কিউ ভেক্টরটা দেওয়া ছিল, তাদের মধ্যবর্তী কোণ কি বলতো, আলফা। তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কি বলতো, আলফা কোণ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে আরো সুন্দর করে বলতে পারি যে এই যে কোণটা দেওয়া আছে, তার মানে আরো সুন্দর করে আমরা বলতে পারি তোমাকে, এই যে কোণটা দেওয়া আছে এই পুরা কোণটার মান কত বলতো, আলফা। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা বলছিলাম সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। তার মানে ও এর মানটা যা হবে বিসির মানটা তাই হবে, সেটাই হচ্ছে পি। একই রকম ভাবে আমার কাছে ওবির মানটা যাই হবে এসির মানটা তাই হবে, ওবির মানটা যাই হবে এসির মানটা তাই হবে, সেটা হচ্ছে কিউ। ওবির মানটা যা হবে এসির মানটা তাই হবে, সেটা হচ্ছে কি বলতো, কিউ। এবং আমার কাছে যে লব্ধি আছে ওসি, ওসির মানটা হচ্ছে কি আমার আর। এখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত, আলফা। এবং লব্ধি, আচ্ছা দেখো এটা নিয়ে পরে কথা বলবো না, পি ও কিউ এর মধ্যবর্তী কোণটা দেওয়া আছে আলফা। এবং মজার বিষয় খেয়াল করে দেখো, এই যে দেখো খেয়াল করে দেখো, ওবি এবং এসি এই দুইটা বাহু কিন্তু সমান এবং সমান্তরাল। ফলে এই বাহুটা যদি কিউ হয়, তাহলে এই বাহুটার মান হচ্ছে কত বলতো, কিউ। এবং আরো মজার বিষয় খেয়াল করে দেখো, ওবি এবং এসি পরস্পর সমান্তরাল এবং
এই যে দেখো ওএডি এই রেখাটা কিন্তু তাদের ছেদক, তার মানে এই কোণটা আলফা হইলে এটা অনুরূপ কোণ এটাও আলফা হওয়া উচিত। নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা কি? বুঝছো? আরো বলি, ওবি এবং এসি পরস্পর কি বলতো সমান্তরাল, এবং ও এ ডি এই রেখাটা তাদের কি বলতো ছেদক। তাহলে ছেদকের সাথে সমান্তরাল রেখা থাকলে তাহলে অনুরূপ কোণ, তাহলে এটা যদি আলফা হয় এটাও কি হবে বলতো আলফা হবে। এখন আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। কেমনে সফল হয়েছে আমি দেখাই তোমাকে। আমি এখন এডি এবং সিডির মানটা বাইর করার জন্য কার কাছে সাহায্য নিব? সাইন থিটা আর কস থিটার কাছে। তাহলে আমি যদি সাইন আলফা বাইর করতে চাই, সাইন আলফার সূত্র কি বলতো? লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা সিডি আর অতিভুজ কোণটা বলতো এসি। তাহলে কি দাঁড়াইলো বলতো? সিডি ইকুয়াল টু কত বলতো? এসি সাইন আলফা। একই রকম ভাবে আমার যদি কেউ বলে যে এখানে কজ আলফার সূত্র ফেলাও, তাহলে কজ আলফা ইকুয়াল টু কি বলতো? ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা বলতো এডি আর অতিভুজ কোণটা বলতো এসি। তার মানে আমরা কি লিখতে পারি বলতো? এডি ইকুয়াল টু কত বলতো? এসি কজ আলফা। নিশ্চয়ই আমার কথা বুঝছো তোমরা? তাহলে এখানে এডির মান পাইলাম এসি কজ আলফা, এখানে আমরা সিডির মান পাইলাম এসি সাইন আলফা। এডির মান পাইলাম এসি কজ আলফা, সিডির মান পাইলাম এসি সাইন আলফা। তাহলে এই দুইটা মান যখন আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা ইচ্ছা করলে কি করে ফেলতে পারি বলতো? এখান থেকে আমরা ইচ্ছা করলেই সিডি এবং এডি এর মান বাইর করে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমার প্রয়োজন হইলে আমরা বের করব। আচ্ছা, তাহলে যে কথা বলতে চাইতেছিলাম, আমার উদ্দেশ্য কিন্তু এত কাহিনী না। আমার উদ্দেশ্য ওসির বের করা। ওসির মান বাইর করতে গিয়ে আমি এই কাজটা করছি। আবারও বলে দেই কি করছি। আমি ওসির মান বাইর করতে গিয়ে আমরা বুঝতে পারছি যে ওসিরে বর্গ করা ছাড়া ওসির মান বের করা আমার দ্বারা সম্ভব না। সেজন্য ওসিকে বর্গ করতে হইলে অবশ্যই আমার একটা ত্রিভুজ দরকার। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু সামান্তরিকের কোনো বাহুই সমকোণ না, সেহেতু আমি সি থেকে একটা লম্ব টাইনা লইছি সিডি। তাহলে সিডি লম্ব পেয়ে গেছি এবং ওসিডি একটা ত্রিভুজ পেয়ে গেছি। এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা আমার জন্য কোনো বড় ডিল না। কিন্তু নতুন করে সিডি এবং এডি দুইটা রাশি পাইছি বা দুইটা বাহু পাইছি, তাহলে এই দুইটা বাহুর মান বাইর করে লইছি আমি আমার মতো করে। তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে এখন আমরা যদি ত্রিভুজ ওসিডি এ পিথাগোরাস অ্যাপ্লাই করি, ত্রিভুজ ওসিডি আমরা যদি কি অ্যাপ্লাই করি বলতো? পিথাগোরাস প্রয়োগ করলে তাহলে উপাদ্য অনুযায়ী কি বলতো কি শিখিয়েছিলাম মনে আছে তোমাদের? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস কি বলতো লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে কি বলতো? সিডি স্কয়ার। যেহেতু আমার কাছে মান আছে আমি মান বসায় দিব। তাহলে ওসি স্কয়ার ওডি মানে কি লিখতে পারি? ওডি মানে হচ্ছে ওএ প্লাস এডি। ওএ প্লাস কত? এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আসো, ওসি স্কয়ার তো থাকলো, ও এর মানটা কত? ও এর মানটা আসলে একটু পরে বসাইতে চাই। এডির মানটা কত পাইছি দেখো তো? এডির মানটা পাইছি এসি কজ আলফা। আর সিডির মানটা কি পাইছি বলতো? এসি সাইন আলফা স্কয়ার। গভীর মনোযোগ দাও, খুব মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা যদি মানগুলি বসিয়ে দেই, স্পষ্ট ওসি মানে আর স্কয়ার, ও এ মানে হচ্ছে পি, এসি মানে হচ্ছে কিউ কজ হোল স্কয়ার, আর এসির মান কত বল? কিউ সাইন আলফা হোল স্কয়ার। তাহলে আমরা যদি সূত্র ভাঙি, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখান থেকে যদি আমরা কি কমন নেই, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার কমন নিলাম, কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আর করতে চাই, তাহলে আর ইকুয়াল টু রুট পি স্কয়ার প্লাস স্কয়ার 2q। থিটা কোথায় দিলাম? আলফা থেকে। আমাদের উদ্দেশ্য ছিল আর এর মান করে আর এর বের করলাম। কি বলতেছিলাম তো আরেকবার? স্যার থিটার জায়গায় তো আলফা হবে। থিটা লিখছি কোথাও? এটা আলফা হবে। কোথাও থিটা হবে না, সব জায়গায় আলফা হবে।
গতকাল থেকে থিটা লেখা অভ্যাস, তো এই জন্য মাঝে মধ্যে থিটা চলে আসে। দেখো লব্ধির মান পাইছো নি? আমার উদ্দেশ্য ছিল কিন্তু লব্ধির মান বাই করা, আমি কিন্তু বাই করে লিছি। এটা কি অলওয়েজ বৃহত্তম কর্ণ দিয়ে করতে হবে? মিথিলা, ম্যাথ কার কাছে পড়ছো জানতে পারি আমি? সামান্তরিকের দুইটার কর্ণের মান সমান, সামান্তরিকের দুইটা কর্ণের মান সমান, বৃহত্তম কর্ণ ছোট্টতম কর্ণ নাই। রম্বসের কর্ণ ভিন্ন হয়, সামান্তরিক আয়তক্ষেত্র এদের কর্ণ সেম থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো ক্লিয়ার সাল লিখে কমেন্ট করো। একজন শুধু বুঝছে, দুর্জয় সাহা। মঞ্জুর আলম বুঝছে, ইকরা বুঝছে। আমরা বলছিলাম লব্ধির দুইটা জিনিস, একটা মান আর একটা দিক। মানটা বাইর করলাম, দিকটা দরকার না? মানটা বের করলাম, দিকটা তো অবশ্যই দরকার। ঠিক আছে, তাহলে লব্ধির দিক কি বলতো? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে কিন্তু প্রকাশ করে না। লব্ধির দিকটা থিটা দিয়ে থিটা দিয়ে প্রকাশ করে বা কোণ দিয়ে প্রকাশ করে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আমার লব্ধিটা আছে ধরে নিলাম, এই লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করছে। লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে আমি যদি লব্ধির দিক নির্ণয় করতে চাই, ইনডাইরেক্টলি বলছে থিটার মান বাই করে দাও। আচ্ছা দেখো, তাহলে লব্ধির দিক নির্ণয় করতে গেলে এই থিটার মান বাই করব। থিটার মান বাই করতে গিয়ে দেখলাম থিটা ইকুয়াল টু কি, সাইন দিয়েও করতে পারি, কস দিয়েও করতে পারি, টেন দিয়েও করতে পারি। সাইন দিয়েও করতে পারি, কস দিয়েও করতে পারি, টেন দিয়েও করতে পারি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা মানে লম্ব বাই ভূমি। আমি টেন থিটা দিয়ে করব, কেন করব কেউ কি আমাকে জানাইতে পারো উত্তরটা? আমার এখানে থিটার মান বাইর করতে হবে। সেই থিটার মান বাইর করতে গেলে আমি সাইন থিটা দিয়েও করতে পারি, কস থিটা দিয়েও করতে পারি, টেন থিটা দিয়েও করতে পারি। কেউ কি আমাকে বলতে পারো টেন থিটা দিয়ে কেন করব? এমন কোন পাপি আছো যে বলতে পারবা টেন থিটা দিয়ে কেন করব? স্যার টেন থিটা দিয়ে করতে হলে আমাদের লম্ব বাই অতিভুজ আসবে, আর লম্ব বাই অতিভুজের মান আমরা পি আর কিউ দ্বারা প্রকাশ করে নিতে পারবো পরিবর্তন টেন করে। থিটা দিয়ে তো স্যার লম্ব বাই ভূমি আসবে। লম্ব বাই ভূমি আসবে, অতিভুজ না। সরি অতিভুজ তো দেওয়া নেই, অতিভুজটা বের করলে হ্যাঁ লম্ব বাই ভূমি, হ্যাঁ সরি, অতিভুজ তো লব্ধি আসে তো স্যার ওই দিক থেকে। স্যার আমি ভুলে অতিভুজ বলে ফেলছি, মানে লম্ব বাই ভূমি দিয়ে আমাদের সিডি আর ওডির মান আসে, তো ওখান থেকে আমরা পি এবং কিউ ভেক্টরের মান বের করে নিতে পারবো। এরকম কিছু স্যার আমি জানি না। আমার কথা বলতে দে না। আমি যদি আমি অতিভুজ নিয়ে আসি তাহলে তো আমার কাছে আর ভেক্টরের মান আছেই, তাহলে অতিভুজ আনলে সমস্যা কি?
স্যার ডিরেক্ট আমরা যদি করতে চাই তাহলে ওইটা দিয়ে করতে পারি। তাহলে আসলে মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা অতিভুজ দিয়েও করতে পারবো, মানে sin cos tan যেটা দিয়ে দিচ্ছে সেটা দিয়ে করতে পারবো, কিন্তু যদি tan থিটা দিয়ে করি তাহলে আমার লব্ধি দরকার হয় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক অঙ্কের মধ্যে আমার লব্ধি বাইর না কইরা বলবে যে খালি লব্ধির সাথে কোণ বাইর করো, তখন যদি আমি অতিভুজ নিয়ে আসি তাহলে আগে আমার লব্ধি বাইর করতে হবে, পরে আবার কোণ বাইর করতে হবে, সেটা একটু কষ্টকর। সেজন্য আমরা ইচ্ছা করলে sin tan cos যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে করতে পারি, তবে tan থিটা দিয়ে করলে আমরা আমাদের কাছে সুবিধাজনক বেশি থাকি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে কি বলতো ওডি। তাহলে সিডির মানটা কত? সিডির মানটা হচ্ছে কিউ সাইন আলফা। সিডির মান আমরা শিখছি যে কিউ সাইন আলফা, এসি সাইন আলফা মানে কিউ সাইন আলফা, আর ওডির মানটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমাকে বলছে কিসের মান বাইর করতে বলতো? লব্ধির দিক বাইর করতে। দিক মানে কি? ইনডাইরেক্টলি বলছে থিটা বাইর করতে। তাহলে থিটার মানটা কত? টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। নিশ্চয়ই বুঝছো আমার কথা। তাহলে বাচ্চারা আমরা সামান্তরিক বিধি অ্যাপ্লাই করে লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারলাম। কারণ যদি কোনো কনফিউশন থাকে, কোনো কথা থাকে, সে আমাকে জানাইতে পারো। আমি দেখতেছি আমার কোনো সমস্যা নাই। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে বলতে পারো যে স্যার এই হচ্ছে সমস্যা, আমাকে বলেন এটা কিভাবে আসছে। যারা সবকিছু বুঝছো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ এরকম থাকো যে বুঝো নাই, সে আমাকে বলতে পারো। আর এত কিছু না বুঝা খালি যদি লব্ধির সূত্র আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 কজ আলফা আর থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এই দুইটা হলেই হবে। দেখো বুঝছো নাকি? মাত্রিক সূত্র দিয়ে দুইটা ভেক্টরের আর কি বুঝাইছে? যেমন মনে করলে আমার কাছে নিউটন দুইটা বল আছে, এই দুইটা বল পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করে। লব্ধির মান এবং দিক নির্ণয় করো। লব্ধির মান এবং দিক নির্ণয় করো। আচ্ছা একটু বুঝার চেষ্টা করে বাচ্চারা, কি কি নির্ণয় করতে বলছে? লব্ধির মান নির্ণয় করতে বলছে এবং লব্ধির দিক নির্ণয় করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে? দুইটা ভেক্টর, তাহলে একটারে পি ধরে নিব, একটারে কিউ ধরে নিব। যে কোনো একটারে আমার ইচ্ছা মতো ধরে নেওয়া যাবে। 10 নিউটন রে পি ধরলাম, 20 নিউটন রে কিউ ধরলাম। তাহলে লব্ধির মান বলতে এদের মধ্যবর্তী কোণ লাগবে। এদের মধ্যবর্তী কোণকে আমরা এমনি লিখি, অথবা আমরা লিখতে পারি কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি। তাহলে লব্ধির সূত্র কি? নোট স্যার শিখিয়েছিল একটু আগেই, যে লব্ধিকে যদি রেজাল্টেন্ট আর দিয়ে লিখি তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, তাহলে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 গুণন 20 cos 60 ডিগ্রি। দেখো তো কত আসছে? ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর কই দেখি তো কত আসছে।
16.45. $26.45. Sorry, 26.45. 26, sir. 26. হ্যাঁ, বলার দরকার নাই, এগুলি লিখে দিবা। কোনো কিছু প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করো, কারণ আমরা ফেসবুকে প্রচার করতেছি, তো তখন তোমরা কথা বললে তোমরা সামনে চলে আসো, বেচারারা বিপদে পড়ে। আচ্ছা আসো, যদি বলে কোন বাই করো, মানে দিক বাই করো, তাহলে দিকটা কি? নোট স্যার বলছিল থিটা, থিটা ইকুয়াল টু কি? টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। টেন ইনভার্স কিউ সাইন আলফা, কিউ এর মান কত? 20 সাইন 60 ডিগ্রি, 10 প্লাস 20 কস 60 ডিগ্রি। কত আসে বলো তোমারে? কত আসে বলো তোমারে ক্যালকুলেশন করে? কারো কাছে কি ক্যালকুলেটর নাই? এতক্ষণ লাগার তো কথা না। $40.89 ডিগ্রি। আর আমরা থিটা ডারে বলছিলাম, মনে আছে নাকি তোমাদের আমি জানি না, পি এবং আর ভেক্টরের মধ্যে লব্ধির সাথে পি এর মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তাহলে তোমাদের অ্যান্সারটা হবে ভেক্টর দ্বয়ের লব্ধি 26.45 নিউটন এবং যা পি এর সাথে 10 নিউটনের সাথে 40.89 ডিগ্রি কোণে কাজ করে। দেখো বুঝছো নাকি? কিন্তু যদি কখনো তোমাকে আমি বলি 10 নিউটনের সাথে কোণ বাই করে দাও, কখনো যদি আমি তোমাকে বলি 10 নিউটনের সাথে কোণ বাই করে দাও, এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 20 নিউটন, এটা হচ্ছে তাদের লব্ধি। এই কোণটা পাইছি হচ্ছে আমরা 40.89 ডিগ্রি, তার সাথে 10 নিউটনের সাথে। কিন্তু যদি আমাকে বলে 20 নিউটনের সাথে কোণ,
তখন আমরা কি করব, এই টোটাল কোণটা তো আমরা জানি 60 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা যদি কি করি 40.89 বিয়োগ দিয়ে দিই তাইলেই কিচ্ছা শেষ। তাহলে 60 থেকে 40.89 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আসে হচ্ছে 9.11 ডিগ্রি নাকি, দেখো তো না 8.11 ডিগ্রি মনে হয়। দেখো কত আছে, $19.11 ডিগ্রি। যারা অ্যাকুরেটলি বলতেছো তাদেরও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমি করতে পারি তোমাদের জন্য, মনোযোগ দাও। আমি যদি দেখো লব্ধির সূত্রের মধ্যে দেখো r = √p² + q² + 2pq cos আলফা, এই সূত্রটার মধ্যে যদি আমি p এর জায়গায় q আর q এর জায়গায় p লিখি, আমার কি কোনো মানের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? সবার উদ্দেশ্যে আমি বলতেছি, খুব মনোযোগ দাও। আমি যদি r এর সূত্রের মধ্যে p এর জায়গায় q মানে 10 এর জায়গায় 20, 20 এর জায়গায় 10 যদি লিখি, টোটালটার মানের কোনো পরিবর্তন হওয়ার কি সুযোগ আছে নি? দেখো তো, মানের কি কোনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যদি কি করি, এই যে থিটার মধ্যে পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি লিখি, তাহলে অবশ্যই মান চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই কি চেঞ্জ হয়ে যাবে? মান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। কখনো যদি আমাকে বলে কিছু না বলে, তাহলে আমি আমার মতো করে জলব্ধির মান এবং দিক চাইছে, আমি অ্যান্সারে গিয়ে লিখছি 10 নিউটনের সাথে 40.89 ডিগ্রি কোণ করে। আমি যদি আমার অ্যান্সারে গিয়া 20 এর সাথে কোণ দেখাইতাম, আমার কোনো সমস্যা ছিল না, কিছু বলে নাই। কিন্তু এই জায়গার মধ্যে বলে দিতে স্পষ্ট 20 নিউটনের সাথে কোণ কত। তাহলে কখনো যদি 20 নিউটনের সাথে মানে কোন নিউটনের সাথে কোণ কত চায়, মানে কোন বলের সাথে নির্দিষ্ট করে যায় যে এটার সাথে কোণ বাইর করতে হবে, তখন আমাদের বুদ্ধি হচ্ছে এমনও করতে পারি আমরা। আরো সহজ একটা কনসেপ্ট আছে, সেই সহজ কনসেপ্ট হচ্ছে যার সাথে কোণ চাবে সেটার আমি পি ধরে নিব। কি ধরে নিব মনে রাখবা, তাহলে যার সাথে কোণ চাবে, যে এই ভেক্টরের সাথে কোণ কত, তাহলে যার সাথে কোণ চাবে সেইটারে আমরা কি ধরে নিব? পি ধরে নিব। তাহলে আমি যদি সেম সূত্রটা অ্যাপ্লাই করি, যে থিটা ইকুয়াল টু কি দাঁড়াইলো, থিটা ইকুয়াল টু, সূত্র চেঞ্জ করলাম না, সূত্র সেম রাখলাম, tan ইনভার্স কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা, সূত্র সেম রাখলাম। জাস্ট আমি কি করব বলতো, এখন পি কারে ধরবো? 20 নিউটনে ধরবো। তাহলে দেখো কি দাঁড়াইতেছে, tan ইনভার্স কিউ ধরবো 10 sin 60 ডিগ্রি, আর কত বলতো 20 + 10 cos 60 ডিগ্রি। দেখো হিসাব করে আসবে 19.11 ডিগ্রি। কথা বুঝছো না বুঝো? কথা কি বুঝছো? তাইলে আমরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করতেই পারি, যার সাথে লব্ধির কোণ চাবে তাকে আমরা কি ধরে নিব? ধরবো, মনে রাখো। নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও।
চলতে ভালোই। তাহলে এটা তো তোমরা সামান্তরিক সূত্র শিখেই গেলা। তাহলে তো তোমরা সামান্তরিক সূত্র শিখাই গেলা। টপিক 3 করবা, অল প্রবলেম অল প্র্যাকটিস। লেকচার বুক দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করছো ইসাক স্যারের বই কিনবা নাকি, মানে কোন বই কিনবা। আমাকে জিজ্ঞেস করলে সেটা হচ্ছে ইসাক স্যারের বই। ইসাক, আমির হোসেন ইসহাক, ইসাক স্যারের বই কিনবা আপাতত, বাকিটা কলেজ খুললে কিনবা। তোমরা যারা উপস্থিত আছো কে কোন কলেজের একটু আমাকে কমেন্ট করে জানাও তো। যারা উপস্থিত আছো ফেসবুক এবং এখানে কে কোন কলেজের। আগামী দিন থেকে যারা হোমওয়ার্ক জমা দিবা না তাদেরকে আমরা ক্লাস করতে দিব না। স্যার বলেন স্যার। স্যার যে আপনি বলছিলেন না যে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের জন্য আপনি আলাদা ব্যাচ করবেন, তো আমার কলেজে হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে করাবে। তো এখন কি আমি এই ব্যাচে থাকবো নাকি অন্য ব্যাচে আমি যাব? চুপ কর রে বাপ, চুপ কর, ধৈর্য ধর। আচ্ছা একটু সমস্যা হচ্ছে, আমি একটু বলি তোমাদের সাথে। বাচ্চারা তোমাদের এই ব্যাচ থাকবে, এটা আমাদের একদম নতুন ব্যাচ, এই ব্যাচ থাকবেই। যেসব কলেজে সেকেন্ড পেপার শুরু করবে, যেসব কলেজে সেকেন্ড পেপার শুরু করবে আমরাও সেকেন্ড পেপার শুরু করব। যে সকল কলেজে সেকেন্ড পেপার শুরু করবে তাদের জন্য 12 তারিখ থেকে 12-10 তারিখ থেকে শনি সোম বুধ সোম বুধ 4টা থেকে পড়বা। 12 তারিখ থেকে 12, 10, 20 থেকে সোম বুধ 4টা থেকে পড়তে হবে। কোনো অল্টারনেট টাইম নেই। আমার রিকোয়েস্ট করে লাভ নেই, অন্য কোথাও পড়া থাকলে আমাদের এই ব্যাচ চলতে থাকবে, এটা নিয়মে। আমরা এখানে যা পড়তেছি পড়তে থাকবো। আচ্ছা, আর যারা হলিক্রস এবং নটর ডেমে আসো, হলিক্রস নটর ডেম আসো, আর যাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার আর কি, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, তারা এই ব্যাচটা অবশ্যই পড়বা। তাদের সাথে সাথে এই ব্যাচে আমরা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারই পড়াবো, মানে এখানে আমি সেকেন্ড পেপার ধরবো না, এটা ফার্স্ট পেপারের ব্যাচ। বুঝতে পারছো? তোমরা এখানে থাকলেও হবে। আর যদি মনে করো যে না স্যার আমি একটু আগায় যেতে চাই, একটু আগায় থাকলে আমার জন্য ভালো হবে, তাহলে তারা ওই 12 তারিখের পর থেকে আমরা বলে দিব কবে থেকে। 12 তারিখের পর থেকে শুক্র শনি সকাল 11টা থেকে সকাল 11টা থেকে 1:45 পর্যন্ত এই ব্যাচে জয়েন করতে পারো। সেখানে আমরা পর্যাবৃত্ত গতি শুরু করব। হলিক্রসের বাধ্যতামূলক, হলিক্রস কলেজে যারা আছো তাদের বাধ্যতামূলক। আমাকে নাই, তোমাদের এই ব্যাচ চলতে থাকবে। এই ব্যাচে আমরা ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারই পড়াবো। বুঝছো? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে। অরিয়া, তুমি কি তোমার উত্তর পাইছো? জি স্যার। দুর্জয় বলো। স্যার বলো, শুনতেছি। স্যার আমাকে স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি এখনো। আর আম্মা আব্বা লেখছস তো, আমি দেখছি। এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসেনি বল। আমি দেখছি দুর্জয়, আমি তোমার অ্যাড করে দিব, সমস্যা নাই। আচ্ছা স্যার।
আমার কথা কি বুঝতে পারছো? আমরা 12 তারিখের পরে বলে দিব তোমাদের, যবে থেকে জয়েন করতে তবে থেকে জয়েন করবা। যারা সেকেন্ড পেপার শুরু করতে চাও, আমরা কিন্তু এই ব্যাচে বারবার বলছি সেকেন্ড পেপার পড়াবো না, এই ব্যাচে ফার্স্ট পেপারই পড়াবো। তারা কি কোথায় জয়েন করবা? সোম বুধবার 4টার সময় জয়েন করবা। কলেজ স্কুলে ক্লাস থাকলে আমার কিছু করার নাই আসলে। আর যারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বা, যারা এখানে থাকলেও হবে, তবে তুমি যদি মনে করো আমি একটু আগায় যেতে চাই, তাহলে শুক্র শনি কয়টার সময় বলো তো? সকাল 11টা থেকে পড়বা। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।